আমরা তো খেতে একটু লেট হবে, তুই বরং ওদের সাথে খেয়ে নে। না আম্মু, আমি দরকার পড়লে 5 দিন পরে খাবো, তবুও তোমার সাথেই একসাথে বসে খাবার খাবো। আচ্ছা ঠিক আছে, আমি বসতাছি, তুই এখন তো বস নাকি। নিধি আর কোনো কথা না বাড়িয়ে বসে খাবারের পর্বে শরিক হয়। কথা বলা থেকে কিছু সময় বিরতি দিয়ে খাবার পর্ব শেষ করে। সবাই সোফায় বসে নানান ধরনের কথা বলতেই যেন ব্যস্ত হয়ে পড়ে। রাসেল ওখানে কি করছে, কিভাবে দিন কাটিয়েছে, আরও অনেক কিছু। এই সব কিছুর মাঝে রাসেল মনে পড়ে যায় এখনও কারো গিফটগুলো বুঝিয়ে দেওয়া হয়নি। তাই রাসেল ব্যাগটা বের করে ওর মা বাবার জন্য জিনিসগুলো আগে দেয়, তারপরে আহানার জন্য আনা জিনিসগুলো দেয়। যেটা পেয়ে আহানা তো সে খুশি, মনে হচ্ছে খুশির জন্য আহানা আসমান দিয়ে উঠতেছে। এদিকে নিধির মুখটা কালো হয়ে থাকে, এটা ভেবে যে সে সবার জন্য কিছু না কিছু এনেছে, অথচ তার জন্য কিছুই আনেনি। ঠিক তখনই রাসেল ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে আহানার হাতে ধরিয়ে দেয়। ভাইয়া, তুই আমার জন্য যা এনেছিস সেগুলো তো দিলি আমাকে, তাহলে ভাবির জন্য কিছু না এনে এটাও আবার আমাকে কেন দিচ্ছিস? ওই কুত্তি, ওইটা তোর বেস্টর জন্য বুঝলি। এগুলো তাড়াতাড়ি দে, ম্যাডামকে দেখছিস ফর্সা মুখটা অমাবস্যার রাতের মতো হয়ে গেছে। দেখতে হবে তো, সুন্দরী মানুষের জন্য সুন্দর জিনিস বেশি মানায় বুঝলি। নিধির জন্য কিছু এনেছে শুনে সবাই অনেকটা খুশি হয়, আর নিধি তো যেন খুশি ধরছেই না। প্যাকেটটা সবার জোড়াজোড়িতে খুলে নিধি পুরো 1 মিনিট তাকিয়ে থাকে, কেননা নিধির শাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আমার জন্য এত সুন্দর একটা উপহার আনার জন্য, এটা আমার খুব পছন্দ হয়েছে। ভাইয়া রে, এত সুন্দর শাড়ি তোর পছন্দ, আমি তো আগে জানতাম না তোর পছন্দ। ক্ষেত মার্কা, তবে আজকে জানলাম তোর পছন্দ বেস্ট। ও তার মানে আমি দেখতে পেতনির মতো, তাই না? তার জন্য মনে হয় তুই আমার জন্য অপছন্দের জিনিস এনেছিস। হা হা হা, পেতনি, তোরগুলো তো আরও বেশি সুন্দর। বিশ্বাস না হলে একটু খুলেই দেখ, তাহলে নিজেই বুঝতে পারবি। ভাইয়া তুই হাসলি, কেননা সব ভাই তার বোনের থেকে বেশি তার গার্লফ্রেন্ডকে বেশি প্রাধান্য দেয়, সেখানে তুই বলছিস ভাবির থেকে আমার জন্য আনা জিনিসগুলো বেশি সুন্দর। আহানা, এসব তুই কি শুরু করেছিস? রাসেল কি তোকে কম ভালোবাসে বল? একটু খুলেই দেখ না কেমন। শুধু নিধির না, উপস্থিত সবারই শাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে। এদিকে আহানার কথা শুনে রাসেল অনেকটাই মনে কষ্ট পায়, কেননা যেখানে রাসেল ওকে এত ভালোবাসে সেখানে এই কথা বলল। মায়ের কথা মতো আহানা প্যাকেটটা খুলে দেখে আসলেই অনেক সুন্দর সুন্দর জিনিস ওর জন্য এনেছে। মানের আহানার কাপড়ের কাছে নিধির কাপড় তুচ্ছ। ওয়াও, এত সুন্দর ভাইয়া, আসলেই তো এগুলো ভাবিটার থেকে বেশি সুন্দর। আমি শুধু শুধু তোকে এতগুলো কথা শোনালাম। তুই আমার কলিজার টুকরা বোন, তোর জন্য কি কখনো এমন কিছু আনতে পারি বল? তোদের এই একটাই দোষ, আর সেটা কি জানিস? ভাইয়েরা তার বউ বা গার্লফ্রেন্ডের জন্য কম দামি জিনিস আর বোনদের জন্য যদি বেশি দামি জিনিস আনে তবুও বলবে এই নিজের বউয়ের জন্য এনেছে। কত দামি! আর আমার জন্য এনেছে মাত্র কয়েক টাকা দিয়ে। যেখানে ভাই সব সময় বোনের জন্য 1000 টাকা দিয়ে কাপড় কিনলে তার বউয়ের জন্য তার থেকে কম দাম দিয়ে কেনার চেষ্টা করে, কিন্তু এটা করে কী লাভ? দিন শেষে তো সে অপবাদটাই পেতে হয়। সরি ভাইয়া, আসলে আমি এমন করে ভাবিনি, আমাকে ক্ষমা করে দে। কি না কি বলে ফেলেছি। না রে, তোর তো কোনো দোষ নেই, দোষ হলো আমার। আমি যদি নিধির জন্য না আনতাম তাহলে এই কথাটা শুনতে হতো না। ভাইয়া এভাবে বলিস না, দয়া করে, মনে অনেক কষ্ট হয়। আমি এমনটা বলতে চাইনি। না রে, এটা তুই ঠিকই বলেছিস, কেননা গুরুজনেরা তো আর এমনি এমনি বলেনি যে সত্য কখনো চাপা পড়ে থাকে না, যদিও তার উপরে 1000 টন ওজনের অদৃশ্য পাথর দ্বারা ভাড়া দিয়ে রাখা হয়। ভাইয়া এভাবে প্লিজ বলিস না, আমার আসলে খুব বড় ভুল হয়ে গেছে, আমি একটু বুঝতে পারিনি। রাসেল মনের কোণে কষ্টগুলো লুকিয়ে রেখে উপরের কথাগুলো বলেই ওর রুমে চলে যায়। পিছে পিছে নিধিও চলে আসে। আহানা, তোর কি ওকে কথাটা বলা ঠিক হয়েছে? তোর আপন ভাই না হওয়া সত্ত্বেও তোকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে, আর তুই এইভাবে ওর মনটা ভেঙে দিলি। আম্মু বুঝতে পারিনি, এমন করে কিছু
বলে ফেলবো। তুমি ভাইয়াকে বলো না আমার সাথে রাগ না করতে। ও রাগ করে থাকলে আমার চেয়ে একটুও ভালো লাগে না। তুই রাগিয়েছিস, এখন তুই গিয়ে রাগ ভাঙা, বুঝলি? তোদের ভাই বোনের রাগ অভিমানের মাঝে আমাকে টানিস না। রাশিদা চৌধুরী ও উপরের কথাগুলো বলে রুমে চলে যায়। এদিকে আহানা সোফায় বসে মাথায় হাত দিয়ে ভাবে কি করবে। এদিকে রাসেল রুমে এসে ঠাস করে বিছানায় শুয়ে পড়ে। চোখের কোণে স্পষ্ট পানি চিকচিক করতেছে। এই তুমি এইভাবে শুয়ে পড়লে যে? তুমি বাচ্চা একটা মেয়ের সাথে এইভাবে রাগ করবে বলো? ও তো বুঝতে পারেনি এমনটা হবে। নিধি যাও তো প্লিজ, আমার একটু ভালো লাগছে না, একটু একা থাকতে দাও। আচ্ছা তুমি একটু ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা দাও, তবে কোনো কথা বলিও না, আমার কিন্তু একটু ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, শুধু একটু মাঝে মাঝে তোমার সাথে দুষ্টুমি করব। নিধির এমন কথা শুনে রাসেল আর চুপ থাকতে পারে না, ঠাস করে হেসে ওঠে। হা হা হা, তুমিও না কেমন? আমি বললাম বলিও না আর তুমি দুষ্টুমি করতে ব্যস্ত হয়ে পড়লে। আমি দুষ্টুমি করলেই তো দোষ হবে নি। আমি করতেই পারি দুষ্টুমি, কিন্তু তুমি একটুও করতে পারবে না। তবে তুমি মুখ বুজে আমার এই ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো উপভোগ করতে পারো। ম্যাডাম, এইটা ছাড়া কি বা করার আছে আমার বলেন? কিছু বললেই তো আবার এই ছোট্ট পোলাটাকে ইঞ্জেকশনের ভয় দেখাবেন। রাসেলের কথা শুনে নিধি নিজের হাসি কিছুতেই থামিয়ে রাখতে পারে না, ফিক করে হেসে দেয়। এই তুমি এত বড় একটা পোলা, কোনো কিছুতেই ভয় পাও না, তাহলে ইঞ্জেকশনে ভয় পাও কেন? তা তো জানি না, তবে ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখলেই আমার মনের মাঝে কেমন করে ওঠে। এত সুন্দর করে কেউ হাসে নাকি? এখন আবার আমার হাসির মাঝে তুমি আবার কি দোষ খুঁজে পেলে? আরে দোষ না, বরং গুণ। তোমার এই মিষ্টি হাসি দেখেই তো আমি 1000 বছর তাকিয়ে থাকতে পারবো। হয়েছে, আর বলতে হবে না, এখন চুপটি করে ঘুমাও তো। নিজে কথা বলতে মানা করে এখন নিজেই কথার বাক্স নিয়ে বসেছে। নিধির কথার জবাবে রাসেল চেই না কিছু বলতে যাবে, অমনি দরজার পাশ থেকে একটু ভীতু কণ্ঠে বলে ওঠে, ভাইয়া আমার না খুব কান্না পাচ্ছে এখন। তুই যদি কথা না বলিস তাহলে আমি কিন্তু সত্যি সত্যি কেঁদে দেবো। তো কাঁদো, তো কাঁদো তো একটু দেখি, পেতনি কাঁদলে কেমন দেখা যায়। ভাইয়া তুই একদম পচা, একটু আমাকে ভালোবাসিস না? ওই কেমন নেকামো, বাদ দে তো। এখন কি বলতে এসেছিস সেইটা বল। ভাইয়া আমার না সত্যি অনেক ভুল হয়ে গেছে, তখন তোর সাথে অমন ভাবে কথা বলা। প্লিজ আমাকে ক্ষমা করে দে। ওই এত করে বলছে ও, তারপরও তুমি কিভাবে ওর উপরে রাগ করে আছো? ছোট বোন তো একটু এমন করবেই, স্বাভাবিক। তাতে এত রাগ করার কি আছে? আরে তুমিও কি পাগল হলে নাকি? আমি রাগ কেন করতে যাব? আমি তো তখন এমনি চলে এসেছি ওখান থেকে। আর ওই পেতনি, আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি বল? আহানা খুশি হয়ে রাসেলকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এই তো আমার লক্ষ্মী ভাইয়া, আসলেই আমি সত্যি খুবই ভাগ্যবতী যে তোর মতো এত সুন্দর মনের ভাই পেয়েছি, যে আমার মায়ের পেটের ভাই না হয়েও তার থেকে বেশি ভালোবাসে। হইছে, এখন আর বলতে হবে না। আমার না খুব খারাপ লাগতেছে, আমার মাথায় একটু তেল মালিশ করে দিবি? তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি দিচ্ছি। আহানা তেল এনে মালিশ করতে লাগে। এটাই হলো ভাই বোনের ভালোবাসা। যতই ঝগড়া হোক না কেন, আদর যত্ন একটু কমবে না। ভাইয়া আমার না খুব করে জানতে ইচ্ছে করতেছে তোর অতীতে কি কি ছিল। ওই বলো না গো, আমারও খুব করে জানতে ইচ্ছে করতেছে তোমার মনে ভালোবাসার বিষ কিভাবে এসেছিল। বলবো, তবে কেউ কোনো কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু বলবো না। তাহলে শোনো, আমি যখন কলেজে প্রথম ভর্তি হই তখনই একটা মেয়েকে আমার খুব ভালো লাগতো। বলতে পারো প্রথম দেখে ক্রাশ খেয়ে যাই। প্রথম আমাকে দেখতেই পারতো না, মায়ের সাথে অবহেলা করতো। আমি ছিলাম এতিম ও খ্যাত টাইপের ছেলে। এইভাবে অনেক দিন যায়। ধীরে ধীরে ইসরাত ও আমার মাঝে ভালোবাসার সৃষ্টি হয়। চলতে থাকে ভালোবাসার গল্প, কিন্তু তারপরেই আমার জীবনে নেমে আসে কালো অন্ধকার। কেন ভাইয়া, তখন কি কারেন্ট ছিল না যে অন্ধকার নেমে আসলো? এই জন্যে আমি বলতে চাইছিলাম না, তোদের না বললাম কথার মাঝে বাম হাত ঢুকাবি না। সরি ভাইয়া, আর হবে না, তুই বল না প্লিজ। ইসরাত আমাকে অবহেলা করতে থাকে, যেটা আমার একদম সহ্য হতো না, কিছুই বলতাম না। খুব বেশি ভালোবাসতাম যে,
কিন্তু ও আমাকে বোঝেনি। রাসেল এইভাবে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। রাসেলের কষ্টের কাহিনী শোনার পরে রাসেল খেয়াল করে নিধি ও আহানার চোখে পানি। কিরে, তোদের আবার চোখে কি হলো? এভাবে কান্না করতেছিস যে? তোমার জীবনে এত কষ্ট ছিল কই? একটিবারের জন্য তো আমার সাথে শেয়ার করনি। খুব করে কষ্ট পেতে চাই বলতে চাইনি। আমি তো ইসরাতের মতো তোমাকে হারানোর ভয় পাই। পাগল একটা। আমি এই জীবন থাকতে তোমাকে কখনোই ভুলবো না। ওই মেরে আমার সামনে পেলে সেলুট করতাম। নিধির এমন কথা শুনে রাসেল ও আহানা যেন আকাশ থেকে পড়ে। রাসেল অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলছো? যেই মেয়ে আমার সাথে এমন করছে তুমি তাকেই স্যালুট করবে? সে যদি তোমার সাথে এমন না করতো তাহলে কি আল্লাহ তোমাকে আমার কপালে রাখতো বলো? ও এই ব্যাপার। শোনো, আল্লাহ যাকে যার ভাগ্যে লিখে রাখে যে কোনোভাবেই তাকে তার জীবনের সাথে মিলিয়ে দেয়। সেটা আমি জানি। তবে ওই মেয়েটা সত্যিই অনেক বড় ভুল করেছে। তোমার মতো হীরাকে পেয়ে হারিয়েছে। এইভাবে আরো অনেক সময় কথা বলে। নিধি রাসেলকে বলে তার বাসায় চলে যায়, কেননা অনেক সময় হলেই এসেছে। আবার ওর কিছুদিন পরে পরীক্ষা, তাহলে ভাবতেই পারছেন কিভাবে থাকবে। ভাইয়া ভাবি খুব লক্ষ্মী একটা মেয়ে, তাই না? এসে রাতের মতো এত পচা না। আমি নিধিকে কত করে ইগনোর করেছি, কিন্তু তবু বারবার আমার কাছে ফিরে এসেছে। আর ইসরাতের কথা আর কী বা বলবো, সেটা আমার ভাবনায় আসে না। মন প্রাণ দিয়ে ওকে ভালোবাসতাম, যেটা বললে হয়তো বুঝবি না। ভাইয়া আমি সব বুঝি। আচ্ছা, তোর এমনিতেই মাথা ব্যথা করতেছে, তাই কথা না বলে চুপটি করে ঘুমিয়ে পড়, দেখবি অনেক ভালো লাগবে। রাসেল আহানার সাথে আর কোনো কথা বলতে পারে না। তার আগে ঘুমের দেশে পাড়ি জমায়, কেননা আহানা বিলি কেটে দিচ্ছিল। আর মাথায় বিলি কেটে দিলে রাসেলের আর কিচ্ছু লাগে না। কিছু সময় পরে আহানা চলে যায়। এইভাবে কেটে যায় কয়েকটা দিন। আজকেই রাসেলের প্রথম জয়েন। বেলা 8:30, তবুও রাসেলের ওঠার কোনো নামগন্ধই নেই। আহানা, আজকে না রাসেলে জয়েন করার কথা, তাহলে ও এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, এটার মানে কি? কত করে বলি নিধিকে ভাবি করে নিয়ে আসো, দেখবে ওর ঘুম ছুটিয়ে সকাল সকাল ওঠার অভ্যাস করবে। আনবো, তবে কিছু সময় যাক, রাসেলও একটু নিজের পায়ে দাঁড়িয়ে উঠুক। কি বলো এটা? তাহলে ভাইয়া কি এখন অন্যর পা দিয়ে হাঁটে নাকি? আরে গাধি, তুই বুঝবি না। তুই বরং গিয়ে রাসেলকে ডেকে উঠা, কেমন? আচ্ছা, এত রাগ দেখানোর কি আছে? মনে রেখো, রাগ আমারও কিন্তু আছে। বলেই আহানা চলে আসে রাসেলের রুমে। এসে দেখে কোলবালিশকে জড়িয়ে ধরে মনের সুখে ঘুমিয়ে আছে। নবাবজাদা পরে পরে ঘুমাবে, আর আমার শুধু ডেকে ওঠাতে হবে। ভাইয়া, ওই ভাইয়া ওঠ না। ওই তুই ও বাদ দিয়ে উঠবি নাকি পানি ঢেলে দেব? কোনটা? এই পেতনি, তুই সকাল সকাল এত চিল্লাচিল্লি করছিস কেন? তোর কি খেয়ে দে কোনো কাম নাই নাকি এটা ছাড়া? তো ঘুম থেকে উঠিস নাই, তার জন্য আমিও অন্য কাজ করতে পারি না। দজ্জাল রাশিদা চৌধুরী আমাকে এই কাজেই পাঠায়। সবে মাত্র মনে হয় 5টা বাজে, আর তুই এখনই আমার ঘুমটাকে স্বর্গে পাঠিয়ে দিলি। এখন তো 4টা বাজে, তুই আরো ঘুমা, অফিসে আর যেতে হবে না। আর একটু পরে 9টা বাজবে, বুঝেছিস? রাসেল আহানার কথা শুনে লাফিয়ে উঠে পড়ে আর আহানাকে বলে ওঠে, কি বলিস এইসব? 9টা বাজে আর তুই আমাকে এখন ডাকতেছিস? তুই না কেমন জানি সময়ের কাজ সময় করতে পারিস না। রাসেল উপরের কথাগুলো বলেই দৌড়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে আহানা অবাক হয়ে বলছে, যা বাবা, কত সময় ধরে ডাকাডাকি করতেছি, আর উনি বলে কি না আরো আগে কেন ডাকিনি? হায় রে কপাল আমার। আহানা বিড়বিড় করতে করতে নিচে চলে আসে। রাসেলও ফ্রেশ হয়ে রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে নিধির নাম্বারে ছোট্ট করে একটা গুড মর্নিং কলিজা লিখে দিয়ে রেডি হয়ে নিচে চলে আসে। নিচে এসে দেখে টেবিলে সব খাবার সাজানো, আর ওর বাবা প্লেট নিয়ে বসে আছে। আব্বু, তুমি না খেয়ে এভাবে প্লেট হাতে নিয়ে বসে আছো কেন? তোর জন্যই তো সেই কখন থেকে বসে আছি, কিন্তু বাবা তোর তো আসার কোনো নামগন্ধই নেই। ও আব্বু, আর বলিও না, আমার আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আসলে মনেই ছিল না আজকে আমার জয়েন করতে হবে। হয়েছে, এখন কথা না বলে তাড়াতাড়ি খেতে চল, সবাই তোর জন্য অপেক্ষা করতেছে।
এভাবে আরও কথা বলে ওরা বাবা ছেলে খাবার পর্ব শেষ করে। রাসেল ওর বাবা মায়ের পায়ে হাত রেখে সালাম করে, বুক ভরা দোয়া নিয়ে চলে আসে এয়ারপোর্টে। সব কাজ শেষ করে ওর কেবিনে এসে বসে। ওর বাবা ওকে কাজ নিয়েই বুঝিয়ে দেয়। বুঝতেই পারেন জেলে বলে কথা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? রাসেল নিচের দিকে তাকিয়ে মনোযোগ নিয়ে খাতায় কি যেন একটা করতে ব্যস্ত ছিল। আকাশের কথা শুনে উপরে তাকিয়ে, ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি। তা মিস্টার আকাশ সাহেব, আপনি কেমন আছেন? স্যার, আমি অনেক ভালো আছি। আপনার পরিবারের সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আপনার পরিবারের সবাই কেমন আছে? এইভাবে একে অন্যের সাথে অনেক কথাবার্তা বলে কাটিয়ে দেয় অফিসের পুরো সময়। অফিস শেষ করে বাসায় ফেরার পথে একটা জায়গায় দেখতে পায় নিধি দাঁড়িয়ে আছে। রাসেল ধীরে ধীরে নিধির সামনে গাড়ি থামায়, গাড়ি থেকে নেমে পড়ে। নিধি রাসেলকে দেখে অনেকটাই অবাক হয়। আরে তুমি এখানে কিভাবে আসলে? হার রাগিও না, আমি এখানে এসেছি বলে। তা ম্যাডাম, তুমি একা একা এখানে কি করতেছো শুনি? আমি এই হসপিটালে একটা কাজে এসেছিলাম, মানে আমাকে ডাকা হয়েছিল। এখন কাজটা শেষ হয়ে গেছে, গাড়ি নিয়ে আসিনি, আর এখন একটা গাড়িও পাচ্ছি না। ও আচ্ছা, তো আমাকে তো একটাবার ফোন করে সেটা বলতেও পারতে। সেটা তোমাকে বলা হয়নি, একদম ভুল হয়ে গেছে। সরি বাবু, প্লিজ রাগ করে থেকো না। রাসেল যে না কিছু বলতে যাবে, ঠিক তখনই একটা ছেলে নাম নিলয় এসে বলে ওঠে, ওই জানো, এভাবে কত দাঁড়িয়ে থাকবে? চলো আমরা বরং অন্য জায়গায় ঘুরে আসি। সারাদিন তো এখানে সেখানে ঘুরে বেড়ালাম। এদিকে শব্দ রাসেলের মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? নিধি যেই না কিছু বলতে যাবে তার আগে রাসেল বলে ওঠে, বাহ নিধি বাহ, এই ছিল তাহলে তোমার ইম্পর্টেন্ট কাজ হাসপাতালে? এটা ছিল তোমার মনে? প্লিজ একটা বার আমার কথাটা শোনো। ব্যাস, আর একটা কথাও বলবে না। আসলে তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়ে গেছে। আরে তোমার যদি মন নিয়ে এতই ছিনিমিনি খেলার শখ থাকতো আমার তো তোমার যদি মন নিয়ে এতই ছিনিমিনি খেলার শখ তো খেলতে, কিন্তু আমাকে কেন বেছে নিলে? নিধির মুখে কোনো কথা নেই, ঠায় দাঁড়িয়ে আছে। ভয়ে নিধি ও নিলয় দুজনেই কাঁপছে। রাসেলের চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে। পরিশেষে একটা কথাই বলবো, আমার সাথে যে নাটকটা করলে সেটা আর কারোর সাথে করিও না। কেননা আমার মতো হয়তো সবাই এতটা কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকতে পারবে না। তবে হ্যাঁ, আমি সেই মানুষগুলোর মতো না যারা ভালোবাসার শত্রু হয়ে সামনে দাঁড়ায়। ভালো থেকো, আল্লাহ হাফেজ। রাসেলের চোখের কোণে জমে থাকা পানি মুছতে মুছতে গাড়ি নিয়ে চলে আসে। আজকে খুব করে কাঁদতে ইচ্ছে করতেছে রাসেলের। হে আল্লাহ, তুমি বলতে পারো শুধু বারবার আমার সাথেই এমনটা কেন হয়? পৃথিবীতে কি আমি বাদে তুমি কোনো মানুষকে চোখে দেখো না, নাকি আমার সাথে তোমার এমনটা করতে বেশি ভালো লাগে? এইসব বলতেছে আর নিজের চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলেছে। এদিকে রাসেলকে কান্না করা অবস্থায় রাশিদা চৌধুরী দেখে তো পাগল প্রায়। ছেলে কি হয়েছে ভাবতে অস্থির। বাবা, তোর কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? আমাকে একটু বল কি হয়েছে। না মা, কিছুই হয়নি। আজকে আগের দিনের কথাগুলো খুব করে মনে পড়ছে, তাই একটু চোখে জল। রাশিদা চৌধুরী ছেলের এমন মিথ্যে কথা কিছুতেই বিশ্বাস করতে পারল না। আর কি করেই বা পারবে বলেন? একে তো আইনের বিচারপতির চোখ, দুয়ে মায়ের চোখ, যেখানে মিথ্যা ধরা পড়বে। রাসেল, আমাকে মিথ্যা বলে হাসানোর চেষ্টা করিস না, কেননা তুই যার সামনে মিথ্যা বলতেছিস তার কিন্তু সত্য মিথ্যা বোঝার বিশেষ ক্ষমতা আছে। রাসেল এবার আর চুপ করে থাকতে পারল না। মায়ের গলা জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়ে। মা, বলতে পারো এমনটাই আমার সাথে কেন হয়? দুনিয়ায় কি আর কোনো মানুষ নেই? দেখ বাবা, যে মানুষটাকে আল্লাহ বেশি ভালোবাসে বা পছন্দ করে, শুধু তার সাথেই এমনটা বেশি করে, কারণ তাকে পরীক্ষা করে ধৈর্য ধারণ করার ক্ষমতা পরীক্ষা করেন। মা, আচ্ছা আমার মাথায় একটু বিলি কেটে দাও, খুব করে ঘুমোতে ইচ্ছা করতেছে। রাশিদা চৌধুরী আর কথা না বাড়িয়ে নিজের কোলে মাথা নিয়ে হাত বুলাতে থাকে। রাসেল আস্তে আস্তে ঘুমিয়ে যায়। নেই কোনো দুঃখ, নেই কোনো কষ্ট। ইস, সারা জীবন যদি এভাবে ঘুমিয়ে থাকা যেত, তাহলে কষ্ট নামক বস্তু স্পর্শ করতে পারতো না। এইদিকে নিধিও কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। কোনো
কেন কাঁদলো সেটাই গোপন থাকলো। আমাকে মনে করিয়ে দিন, আমি পরে সুন্দর করে বলে দিব, কেমন? এখন চলেন গল্পে আগের কাহিনী শোনা যাক। নিধি বাড়িতে এসে রাসেলের ফোনে বারবার মেসেজের সাথে কল করে একের পর এক দিয়েই যাচ্ছে, কিন্তু রাসেল কোনোটাই ধরছে না, বরং আরো বেশি করে রাগ হচ্ছে। রাসেলের রাগ কন্ট্রোল করতে না পেরে ফোনটাকে একটা আছাড় মারে, কিন্তু কষ্টের বিষয় হলো ফোনের কিছুই হয় না, কেননা ফোনটা খাটের উপরে পড়েছিল। এদিকে আচ্ছা, আহানা রাসেলের কি হয়েছে? সেই অফিস থেকে আসার পর থেকে কেমন যেন কাঁদতেছে, জিজ্ঞেস করলেও কিছুই বলছে না। কি যে বলো না আম্মু, ভাইয়ের কি হয়েছে সেটা আমি কিভাবে বলবো বলো? সেটাও তো ঠিক, তারপরেও তুই একটু জানার চেষ্টা কর, দেখ তোর কাছে হয়তো বলতে পারে ওর কি হয়েছে। আমি দেখেছি, তুমি কোনো চিন্তা করিও না। আহানা উপরের কথাগুলো বলেই সেখান থেকে চলে যায়। এদিকে আহানার রাসেলের রুমে না গিয়ে বরং ওর রুমে চলে যায়। কেন গেল না সেটা পরে জানতে পারবেন। রাসেল মনকে শক্ত করে চোখের পানি মুছে ওয়াশরুম থেকে বেশি পানি নিয়ে গোসল করে নিচে চলে আসে, এসেই সোফায় বসে পড়ে। বাবা, তোর কি হয়েছে বলবি তো নাকি? সেই কখন থেকে দেখছি তুই এমন করতেছিস। কিছুই হয়নি মা, আমার কেন জানি আজকে একটু ভালো লাগছে না, সেই জন্য এমন দেখাচ্ছে। মিথ্যা বলিস না তো, তোকে আমি স্পষ্ট কান্না করতে দেখেছি, এখন আমার কাছে মিথ্যা বলছিস তাই না? আরে মা, কি যে বলো না, তখন আসলে আমার চোখে কি যেন গিয়েছিল, বের হচ্ছিল না, তাই চোখ থেকে পানি পড়ছিল। রাশিদা চৌধুরী ছেলের এমন সুন্দর করে সাজানো মিথ্যে কথাটা বিশ্বাস করে ছেলের জন্য খাবার আনতে চলে যায়। এদিকে রাসেল ভাবে, যাক বাবা, বড় বাচ্চা বেঁচে গেছি, আর একটু হলেই তো আম্মুর সামনে ধরা পড়েই যেতাম, না জানি তখন আম্মু কি মনে করতো। রাসেল বসে বসে এইসব চিন্তা ভাবনা করে যাচ্ছে, আর ওইদিকে রাশিদা চৌধুরী রাসেলের জন্য প্লেটে খাবার সাজে নিয়ে আসে। এসে দেখে রাসেল সেই আগের মতোই কোনো চিন্তায় ডুবে আছে। রাসেল সরিয়ে একটু ধাক্কা দিয়ে, এই কে কে? ও মা তুমি? আমি ভাবছি এভাবে কে আমাকে আবার ডাকে। রাসেল, তোর ভাবসাব কিন্তু আমার একদমই ভালো লাগছে না, কি হয়েছে বল তো? সেই কখন থেকে এভাবে চিন্তায় মগ্ন হয়ে আছিস? কিছুই হয়নি মা, তুমি শুধু শুধু চিন্তা করতেছো। এখন এসব চিন্তা বাদ দিয়ে আমাকে খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা দিচ্ছি, তুই হাঁ কর, আমি নিজ হাতে তোকে খাইয়ে দিচ্ছি। রাসেলের শরীরে একটু ধাক্কা দিতে রাসেলের মা সুন্দর করে খাইয়ে দিচ্ছে, আর রাসেল তৃপ্তি সহকারে খাচ্ছে। রাসেল খাওয়া শেষ করে নিজের রুমে এসে ছাদে চলন্ত ফ্যানের দিকে চেয়ে কিছু একটা ভাবছে। এদিকে নিধি আসে রাসেলদের বাড়িতে, ওর মনটা খুব খারাপ। আম্মু, আম্মু তোমার ছেলে কোথায়? দেখছি না যে কোথাও। আর বলিস না মা, সেই অফিস থেকে ফিরেই মন খারাপ করে বসে যেন কি চিন্তা করছে। কত করে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিছুই বলল না। নিধি তো ভালো করেই জানে রাসেলের কেন এমন করতেছে, তাই আর কিছু বলে সোজা রাসেলের রুমের সামনে এসে দেখতে পায় রাসেল কিছু একটা ভাবছে। এইভাবে কি এমন ভাবতেছো শুনি? রাসেল তো নিধির কথা শুনেই এক বস্তার রাগ নিয়ে নিধির দিকে তাকিয়ে চোখ বড় করে, যেটা দেখে নিধি ভয়ে ঢোক চিপটে থাকে। তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে, যেটা আমার সাথে করেছো ভালোই করেছো। আমি তোমার সাথে কিছুই করিনি, আমার কথাটা তো একটাবার শোনো প্লিজ। তোর কি কথা শুনবো আমি? নাকি আমাকে কষ্ট দেবার তোর আরও বাকি আছে? যদি বাকি থাকে তাহলে সেটা পূরণ করে আমার চোখের সামনে থেকে দূর হ। রাসেলের কথা শুনে নিজের অজান্তে নিধির চোখ থেকে পানি গাল বেয়ে টপ টপ করে পড়তে থাকে, যেটা রাসেলের চোখ এড়াতে পারে না। কেন এমন করতেছো বলো? আমি মানতেছি আমার ভুল হয়ে গেছে। ভুল বলতেছো এটাকে? হা হা হা, না হেসে পারলাম না। দোহাই লাগে আমার সামনে থেকে চলে যাও, না হলে আমি কি করে বসবো নিজেও জানি না। নিধি রাসেলের হাত ধরে সরি বলতে যাবে, অমনি ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয়। নিধি অবাক হয়ে গালে হাত দিয়ে রাসেলের দিকে তাকিয়ে থাকে।
দেখো, আমি আর মিথ্যে মায়ায় নিজেকে জড়িয়ে কষ্ট পেতে চাই না। তুই তো সুখের জন্য অন্য মানুষকে বেছে নিয়েছিস, তাহলে সেখানে চলে যা না, আমাকে একটু একা থাকতে দে। নিধির কান্না করতে করতে কিছু বলতে যাবে অমনি সেখানে ওর মা আর আহানা চলে আসে। ভাইয়া, তুই ভাবিকে এভাবে মারতে পারিস না। আমি তো মারতে চাইনি, ও মারতে বাধ্য করেছে। তুই জানিস ও কি করেছে? আমি সবটা জানি, কারণ ওটাতে ভাবির কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল। কি বলতেছিস এই সব? তোর কি মাথা ঠিক আছে নাকি পুরোটাই গেছে? না রে ভাইয়া, আমার মাথা ঠিকই আছে। আসলে তুই ভাবিকে ভুল বুঝছিস। আসল কাহিনী হলো, আমি ভাবি কি বলেছিলাম তোর সামনে অভিনয় করতে, এটা দেখতে যে তুই আসলেই ভাবিকে কতটা ভালোবাসিস। আর ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড ছিল। ভাবি এটা করতে চায়নি, কিন্তু আমার জোরাজোরিতে করেছে। রাসেল তো আহানার কথা শুনে মনে আকাশ থেকে পড়ল। কি বলছে এসব? আহানার কথা শুনে রাশিদা চৌধুরী ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আহানার গালে। আহানা, তোকে কি এই জন্য বড় করেছি বল? তুই কি বুঝিস না রাসেল নিধিকে কতটা ভালোবাসে? ও ওকে হারানোর ভয় সব সময় করে। আহানা ও রাশিদা চৌধুরী উপরের কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে রাসেল কতটা ভুল করেছে সেটা বুঝতে পারে, তাই নিধির সামনে বসে কান ধরে বলে, ওই জানো, সরি। নিধি কোনো কথা বলে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। প্লিজ সরি, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি এমনটা। রাসেল নিধির গালে একটা কিস দিয়ে নিধিকে বুকে জড়িয়ে নেয়। প্লিজ এমনটা আর করো না। তোমাকে হারিয়ে ফেললে হয়তো আমি আর এই পৃথিবীর আলোই দেখতে পারবো না। নিধি রাসেলের দিকে রাগী লুকে তাকিয়ে থাকে। রাসেল নিধির এমন রূপ আগে কখনো দেখেনি, তাই নিধিকে জিজ্ঞেস করে, কি হলো মেরে রানী, এভাবে তাকিয়ে আছো কেন? পারবে কি করে? এতটা রাগ মনে জমা থাকলে? ইস, আমার গলাটা ব্যথায় জমে গেছে। তুই কি বললি? আমাকে ছাড়া চলে যাবার কথা মুখে আনলেই একেবারে খুন করে ফেলবো, পরে আমি নিজেকে শেষ করে। নিধি ওর পুরো কথাটা শেষ করার আগে রাসেল ওর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। নিধি তো অবাক হয়ে রাসেলের চোখের দিকে তাকিয়ে আছে, যেন রাসেলের চোখ পুরো পৃথিবীটা আলোয় চকচক করতেছে। এই কথাটা আর মুখে আনবে না, এই আমি বলে দিলাম। তোমাকে ছাড়া আমি যে অসহায়, সেটা কি তুমি বোঝো না? বুঝি তো, আমি যে তোমার পৃথিবী সেটা আমার থেকে কে ভালো বুঝবে বলো? আচ্ছা, এখন তুমি ঘুমাও, কেঁদে কেঁদে তো চোখ মুখ ফুলিয়ে ফেলেছো। সব দোষ তোমার। তখন যদি আমাকে বলে দিতে তাহলে এমনটা হতোই না। তুমি খুব পচা। আমি তো কত করে বলার চেষ্টা করেছি, কিন্তু একটু বলার সুযোগ পর্যন্ত দাওনি তুমি। সরি সোনা, আমি বুঝতেই পারিনি আমার কলিজা ও আমাকে এতটা বেশি ভালোবাসে। অনেক বেশি ভালোবাসি তোমাকে, যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। এইভাবে কথা বলতে বলতে রাসেল যে কখন ঘুমিয়ে গেছে সেটা বলতেই পারবে না। নিধি রাসেলের কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ দিয়ে সেখান থেকে খুশি মনে বাসায় চলে আসে। এইভাবে দেখতে কেটে যায় অনেকগুলো দিন। এখন নিধি ডাক্তার হয়েছে। রাসেলের জ্বর আসে, বিছানা থেকে উঠতে পারছে না। নিধি রাসেলের কাছে থেকে সারাটা দিন। কি ডাক্তার ম্যাডাম, আজকে হাসপাতালে যাবে না নাকি? তোমাকে রেখে যেতে ইচ্ছে করতেছে না। তোমাকে এইভাবে রেখে আমি কিভাবে যাই বলো? আরে ধুর, আমার তো কিছুই হয়নি, একটু জ্বর এসেছে, তাই তুমি এমন করতেছো। তুমি যাও, আমার কিছুই হবে না। না, আমি তোমাকে রেখে কোথাও যাব না। আমি শখের বশে জব করি, বুঝলে? আর তোমার থেকে আমার শখটা বেশি বড় না। রাসেলের নিধির কথা শুনে মুগ্ধ হয়ে যায়। রাসেল নিধির কাঁধে ভর দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। একটু পরে জোর করে নিধি রাসেলকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। রাসেল একটু শুয়ে থাকে। বিকালে নিধি হাসপাতাল থেকে যাওয়ার সময় রাসেলের কাছে আসে। কি ব্যাপার মহারাজ, কেমন লাগছে এখন? আর জ্বর কি একটু কমেছে নাকি সেই তেমনই আছে? ডাক্তার ম্যাডামের সেবা পেয়েছি, তাহলে বলো এই জ্বরের সাহস কিভাবে থাকে আমার শরীরে থাকার? ইনজেকশন দেখেই তো ভয় দূরে পালিয়ে যাবে। কি যে বলো না এসব। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। হাসপাতালে যেতে চাইলাম না,
তুমি জোর করে পাঠালে। আরে আমি এখানে একা রোগী আর ওখানে অনেক রোগী, তাদেরও তো ডাক্তারের সেবা পাওয়া প্রয়োজন, তাই না? সেটাই তো। আচ্ছা থাকো, ভালো লাগছে না। সারা দিন কত ঝামেলা যে গেল। ওই তোমার উপরে এত ঝামেলা আবার কিভাবে হলো শুনি? সিনিয়র ডাক্তার বলে কথা। আর বলিও না, একটা মেয়ে তার বাবাকে হসপিটালে নিয়ে এসেছে, অন্য হাসপাতাল থেকে ফিরিয়ে দিয়েছে। ও, এখন কি উনি ঠিক আছে? আর আমি জানি আল্লাহর রহমতে তুমি তার চিকিৎসা করলেই সে ভালো হয়ে উঠবে। সে এখন একটু ভালো আছে, আর মেয়েটা অনেক ভালো। সে কি কান্না আমাকে জড়িয়ে ধরে। মেয়েটার মা তো ঠেকিয়ে রাখতেই পারছিল না। আচ্ছা থাকো, তোমার যেহেতু জ্বর কমেছে, তো বিকেলে আমাকে হসপিটালে নিয়ে যাও, ওই রোগীটাকে দেখতে যেতে হবে। যথা আজ্ঞা মহারানী, আপনার আদেশ এই বান্দা অক্ষরে অক্ষরে পালন করবে। আচ্ছা দেখমুনে কত পালন করো। আমি গেলাম, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও। উপরের কথাটা বলেই নিধির সেখান থেকে চলে যায়, আর রাসেল উঠে ফ্রেশ হয়ে আগে থেকেই নিধির জন্য রেডি হয়ে বসে থাকে। বিকেলে নিধি ও রাসেল হাসপাতালের জন্য বেরিয়ে পড়বে এমন সময়। আমাকে একা রেখে তোমরা ঘুরতে যাবা না? এটা তো হবে না। বুত্তি, তোরে তো খোঁজার জন্য গেছিলাম, কিন্তু গিয়ে দেখি তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। এখন কথা বলে সময় নষ্ট না করে চলো যাওয়া যাক। আমি জানি আমাকে আবুল তাবুল বুঝিয়ে না নেওয়ার ধান্দা করবি। পেতনি, তোরে তো কি যে কর্ম। আচ্ছা চল, পরে বাসায় ফিরে দেখা যাবে। এই বলে ওরা বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। কিছু সময় পরে চলেও আসে। নিধি আগে আহানাকে সাথে নিয়ে হাসপাতালে মানে ওই কেবিনে যায়। রাসেল একটু কাজে আছে বলে সে পরে যাবে। এদিকে নিধি ওই রুগীর কাছে আসে। ম্যাডাম, আপনি এসেছেন? দেখেন না আমার বাবা কেমন করছে, আমাকে আর আগের মতন ইসরাত বলে ডাকছে না। দেখেন সে অসুস্থ, তাই আপনি শান্ত হন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এইভাবে ভেঙে পড়লে তো আপনার বাবার আরো বেশি কষ্ট হবে। আমি আর কাঁদবো না, আপনি আমার বাবাকে ভালো করে দিন না প্লিজ। দেখুন মিস ইসরাত, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেই যাচ্ছি, বাকিটুকু আল্লাহর হাতে। ভাবি, তোমার হয়ে থাকলে চলো। ভাইয়ের মনে হয় কাজ শেষ হয়ে গেছে, হয়তো আমাদের জন্য বাইরে দাঁড়িয়ে আছে। তোমার ভাইয়া তো এখানে আসলেও পারতো, তাই না বলো? সেটা পারতো, কিন্তু বুঝতেই পারো বড় অফিসার বলে কথা, সবাই এক নামে চেনে, সিনিয়র অফিসার রাসেল, তাই এইটুকু ইগো তো থাকবেই। রাসেল নামটা শুনে ইশরাতের কলিজায় নাড়া দিয়ে ওঠে। কিছু সময়ের জন্য হারিয়ে যায় যে সে তার বাবাকে নিয়ে হাসপাতালে আছে। ম্যাডাম, আপনি কি নাম বললেন? কেন, আমি তো রাসেল নাম বলেছি। আমার ভাই বিমান বাহিনীর বড় অফিসার, আর এই ডাক্তার ম্যাডামের হবু স্বামী। কিন্তু আপনি রাসেল নাম শুনে এভাবে রিয়্যাক্ট করলেন কেন শুনি? নিধির প্রশ্নের জবাবে ইশরাত যেটা বলে সেটা শুনে তো নিধি ও আহানা অবাক হয়ে যায়, কেননা ইশরাত বলেছে, আসলে আমি একজনকে আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম, তার নামও রাসেল ছিল, কিন্তু সে আমার জীবন থেকে হারিয়ে গেছে দূর অজানায়। এখন ওনার মুখ থেকে যখন রাসেল নামটা শুনলাম, তখন ওর কথা খুব মনে পড়ে গেল। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু তাকে আপনি এত ভালোবাসা সত্ত্বেও হারিয়ে গেল কেন, সেটাই তো বুঝলাম না। ইশরাত যেই না কিছু বলতে যাবে তার আগেই নিধির ফোনে রাসেল কল দিয়ে যেতে বলে, ফলে তা আর ইশরাতের কথাগুলো না শোনায় রয়ে যায়। ভাবি, ভাইয়া তো বারবার ফোন করেই যাচ্ছে, চলো না। এখন এনার কথা শোনা বাদ দিয়ে পরে না হয় ভাইয়ার রাগে ফায়ার হয়ে যায়, তার চেয়ে বরং এনার কাহিনী তুমি পরে শুনে নিও। ঠিক বলেছস। এমনিতেই তোর ভাইয়ের যেই রাগ, সেইটাই তো আর বলার অপেক্ষায় রাখে না। কথাগুলো বলে ওরা চলে যায়, আর ইশরাত ওদের চলে যাওয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। এদিকে অন্য দিক থেকে রাফি ও রাইসা ইশরাতের কাছে এসে হাত তুড়ি দিয়ে বলে, কিরে, কোন রাজ্যে হারিয়ে আছে শুনি? সেই কখন থেকে শুধু শুধু ডেকেই যাচ্ছি, কিন্তু তোর তো সেই দিকে কোনো খেয়ালই নেই। আসলে আমি ডাক্তার ম্যাডামে চলে যাওয়ার দিকে তাকিয়েছিলাম। জানিস, ডাক্তার ম্যাডামটা না অনেক ভালো। এমন মেয়ে যেই ছেলের বউ হবে, তার কপালটা আসলেই অনেক ভালো। তুই দেখি আজকাল মানুষ নিয়ে পিএইচডি করতেছিস দেখছি। যাকে নিয়ে পিএইচডি করার কথা ছিল তখন তো
করিসনি, এখন আর এইসব মানুষকে নিয়ে চিন্তা করে কি লাভ? ঠিক কথা বলেছ। না জানি আমার বন্ধুটা কোথায় আছে। আজ কতদিন হলো তার সাথে কোনোভাবেই আমার দেখা বা যোগাযোগ হয়নি। মনটা সারাক্ষণ তার জন্য ছটফট করতে থাকে। মনে করিও না, দেখবা রাসেল ভাইয়া একদিন আমাদের মাঝে ঠিকই ফিরে আসবে চমক নিয়ে। সেটাই যেন হয়। তা আঙ্কেলের কি অবস্থা? এখন আমি শুনেছি এই ডাক্তার ম্যাডাম নাকি অনেক ভালো। এখন বাবা একটু সুস্থ। শুধু কি ভালো নাকি বলো, বলতে পারো নিধি ম্যাডামের ডাক্তার রূপে একজন ফেরেশতা। সেটাই। আমি অনেকের কাছ থেকেই শুনেছি এর ব্যাপারে। সবাই খুবই ভালো কথাই বলেছে। এভাবে আরও অনেক কথা বলে রাফি ও রাইসা। ঈশাতে বাবা ও মায়ের সাথে কথা বলে চলে যায়। এদিকে রাসেল ওদের নিয়ে একটা পার্কে ঘুরতে আসে। জানো, দেখো ওই জায়গাটা কত সুন্দর। ইস, মন ছুঁয়ে গেল এত সুন্দর জায়গা দেখে। ভাবি, তুমি ঠিক কথা বলেছ। আসলে এই জায়গাটা একদম দেখার মতো জায়গা, সেটা বলার অপেক্ষা রাখে না। ভাইয়া যদি আমাদের না নিয়ে আসতো তাহলে হয়তো এই জায়গাটা দেখতেই পারতাম না। হয়েছে হয়েছে, এত প্রশংসা করতে হবে না। যত সব ঘুরতে আসার বাহানা। আমি মনে হয় কিছুই বুঝি না মনে করেছিস? ভাইয়া তুই কেমন? আমরা সত্যি কথা বলতেছি, তুই তাও এমন করিস, এটা কি ঠিক বল? এইভাবে কথা বলতে বলতে ভাই বোনের মাঝে ধরতে গেলে এক পর্যায়ে ঝগড়া বেজেই যায়। তখন নিধি দুজনের মাঝখানে গিয়ে, তোমরা দুইজনে কি এই পাবলিক প্লেসে ওইভাবে সাপ বেজির মতো লড়াই করবে বলো? একটু শান্তিতে থাকতে পারো না? আর আহানা, তুইও না কেমন জানি। ভাইয়া ও পছাই, আর ভাবি তুমিও পছাই, একদম ভালো না। শুধু বকা দাও। তুমি দেখলেই ভাইয়া আমার সাথে পা পাড়া দিয়ে ঝগড়া শুরু করেছে। হয়েছে, এইবার তো ন্যাকা কান্না করা বন্ধ কর, না হলে কিন্তু দুটোরই একদম ইনজেকশন দিয়ে দিব। ইনজেকশনে তোমার এই ভীতপর ভয় পায়, আমি কোনো ভয় পাই না, বুঝলে? ওরা এইভাবে কথা বলেই যাচ্ছে। এমন সময় কিছু বখাটে এসে ওদের বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলে বিরক্ত করতে শুরু করে, যেটার কারণে আহানা ও নিধি তো ভয়ে চুপসে যায়। আর এদিকে রাসেলের তো হাত পা চাবাতে শুরু করে, আর মনের মাঝে 100 কেজি রাগের সৃষ্টি হতে থাকে। নিধি, তোমরা একটু পিছনে গিয়ে সিনেমা দেখার জন্য প্রস্তুত হও, কেমন? আমি বরং এদের সাথে একটু ব্যায়াম করে নিই। এমনিতেই হাত পা কেমন কেমন করতেছে। রাসেল উপরের কথাগুলো বলেই নিধি ও আহানাকে পেছনে গিয়ে দাঁড়ায়। আর এই বখাটেরা রাসেলকে মারার জন্য আক্রমণ করে। ব্যাস হয়ে গেল রাসেলের সেই লেভেলের রাগ। শুরু হয়ে গেল নায়িকা ও বোনের সম্মান বাঁচানোর ফাইট। একে একে রাসেল সবাইকে সেই মতো ধোলাই করে। সবাই শেষমেশ ওদের থেকে ক্ষমা চেয়ে দৌড়ে পালিয়ে যায়। ভাইয়া তুই ওদের এভাবে মারলি, আমি তো এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে আমি কোনো তামিল ছবির শুটিং দেখতেছি। কি যে বলিস না, আসলে আমার হাত পা খুব চুলকাচ্ছিল, তাই ওদের একটু মেরে শরীরটা ঝাঁকিয়ে নিলাম। তুমি কেন ওদের সাথে লাগতে গেলে? ওরা যদি তোমার কিছু করে বসতো তাহলে কি হতো ভেবে দেখেছো? তোমাদের ইজ্জতের থেকে কি আমার কাছে সেটা বড় বলো? আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম নাকি তোমাদের ওদের হাতে লালসার শিকার হতে? রাসেলের কথা শুনে নিধির মনে আরো বেশি ভালো লাগা কাজ করে। রাসেলের প্রতি আরো বেশি সম্মানের সৃষ্টি হয়। হয়েছে ম্যাডাম, এইসব বাদ দিয়ে এখন জলদি জলদি ফুচকা খেয়ে বাসায় চলেন। আর ডাক্তার ম্যাডাম, আপনার তো আবার রাতেও হাসপাতালে আসতে হবে। কি একটা রোগী পেয়েছো যার জন্য তোমাকে শুধু শুধু হসপিটালেই দৌড় পারতে হয়। তুমি তো বলেছো আগে আল্লাহ পরে ডাক্তার, আর ডাক্তার হয়ে আমি রোগীর সেবা করাটাই আমার কর্তব্য, তাই না? তুমি সেটা একদম ঠিক কথা বলেছো। আচ্ছা এখন চলো বাসায় যাওয়া যাক, বাবা মা চিন্তা করবে। কথা বলতে বলতে রাসেল ওদের সাথে নিয়ে বাসা চলে আসে। সবাই সাথে কথা বলে নিধি বাসায় চলে যায়। আর রাসেল ওর রুমে এসে একটু রেস্ট নিতে না নিতেই রাতে নিধি চলে আসে রাসেলের রুমে। ওই
তুমি এখনো যে পড়ে পড়ে ঘুমাচ্ছ, আমার সাথে যে হসপিটালে যেতে হবে সেটা কি তুমি ভুলে গেছো? না, ভুলিনি। তুমি একটু অপেক্ষা করো, আমি এই রেডি হয়ে আসতেছি। আসো। তোমার জন্য আমি কিন্তু বেশি সময় অপেক্ষা করতে পারবো না। রাগে কিন্তু বোম হয়ে যাব, এই আমি বলে দিলাম। আচ্ছা জান পাখি, তোমার বেশি সময় অপেক্ষা করতে হবে না, মাত্র একটু সময়। নিধি নিচে চলে এসে ওর হবু শাশুড়ির সাথে গল্প করতে থাকে। ও আপনাদের তো বলাই হয়নি, রাসেল আর নিধির বিয়ে ওদের দুই পরিবারের সবাই মিল ঠিক করে রেখেছে। নিধির কথা বলার মাঝেই রাসেল চলে আসে, আর নিধিও রাসেল ওর মাকে বলে গাড়ি নিয়ে হাসপাতালে চলে আসে। তুমি রোগী দেখে আসো, আমি বরং এখানে বসে একটু কফি খাই, কেমন? না না, সেটা হবে না। তুমি আমার সাথেই যাবে, এটা আমার শেষ কথা বলে দিলাম। এখন চলো আমার সাথে। রাসেল আর কি বলবে বলেন? হোম মিনিস্টারের অর্ডার কি আর অমান্য করতে পারে? তাই নিধির সাথে সাথে ইশরাতের বাবার কেবিনে চলে আসে, মানে রুগীর কেবিনে। কিন্তু এসে দেখে ইশরাতের বাবা ও মা আছে, ইশরাত নেই। তাই কি আর করা, নিধি ওর কাজ শুরু করে চলে আসে। আর রাসেল ইশরাতের বাবা মাকে কখনো দেখেনি, তাই চিনতেও পারলো না। ওই জানো, আঙ্কেলের মেয়ে ইসরাত, মেয়েটা না খুব ভালো, কিন্তু এখন কোথাও হয়তো গেছে, তাই দেখা হলো না। রাসেল তো ইশরাত নামটা শুনেই নিধির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রাসেলের খুব করে মনে হচ্ছে ইশরাতের কথা, হাজার হলেও প্রথম প্রেম বলে কথা। আর গুরুজনরা ঠিকই বলেছে, প্রথম প্রেম কখনো ভোলা যায় না, আর প্রথম প্রেম বেশিরভাগই কষ্ট ছাড়া কিছুই দেয় না। এইভাবে কেটে যায় 2 মাস। একদিন রাসেল সোফায় বসে ওর পরনে থাকা শার্টটা খুলে সবার সাথে গল্প করতেছে, তখনই রাশিদা চৌধুরী উপর থেকে রাসেলের কাছে এসে বলে, বাবা রাসেল, এই চিহ্ন তোর শরীরে আসলো কিভাবে? ও, এটা আমার ছোটবেলা থেকেই সাথে আছে, তবে এটা কিসের চিহ্ন আমি জানি না। রাসেলের কথা শুনে রাশিদা চৌধুরী রাসেলকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলতে থাকে, বাবা রাসেল, তুই যে আমার হারিয়ে যাওয়া সন্তান। মা, তুমি কি বলো? ভাইয়া তাহলে আমার হারিয়ে যাওয়া সেই ভাই? মাও আমার সেই হারিয়ে যাওয়া সন্তান। আর তোর ভাই, ওকে কত জায়গায় খুঁজেছি তার হিসাব নেই। রাসেল তো কথাগুলো বলেই অবাক, এটা সে কি শুনছে, কিছুই তো বুঝতে পারছে না। বাবা জানিস, তোর শরীরের ওইটা কোনো মামুলি চিহ্ন না। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাবা, আমি ঠিকই বলেছি। তুই যখন ছোট্ট তখন আমাদের অনেক শত্রু ছিল, তাই তোর বাবা আমাদের সব সম্পত্তির কাগজপত্র একটা লকারে রাখে, যেটা একটা নির্দিষ্ট চিহ্ন দ্বারা লক করা হয়েছে, আর সেই চিহ্ন তোর শরীরে এঁকে দেওয়া হয়েছিল। রাসেল কিছু বলতে যাবে তার আগেই দরজার কাছ থেকে রফিকুল চৌধুরী বলে ওঠে, তোর মা ঠিকই বলেছে বাবা, এটা সেই চিহ্ন যেটা না থাকার কারণে আজও সেই কাগজপত্র আমি বের করতে পারিনি। কি বলো এইসব? সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি বাবা মার কাছ থেকেও এতদিন বুঝতে পারিনি। বাবা, সব কিছুই ওই উপরওয়ালার খেলা, কখন কি করে কেউ জানে না। এইভাবে অনেক কথা হয় ওদের মাঝে, সবার মনেই আনন্দের ছোঁয়া বয়ে যাচ্ছে। রাসেল তো অনেক খুশি, কেউ আর ওকে এতিম বলবে না। কি ব্যাপার, আমার বাবুটার আজকে দেখি বেশি মন ভালো। বাবা মাকে ফিরে পেয়েছো তার জন্য? আমি আজকে বেশি খুশি, যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমিও অনেক খুশি, তবে একটা কথা বলার আছে তোমাকে, যদি তুমি অনুমতি দাও তাহলে বলবো। বলো। তোমার কথা শুনবো না এটা কি করে হয় বলো? ওই যে ইসরাত আছে না, আমার সাথে তো অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে, তো আগামীকালকে ওর আংটি বদল হবে। আমাকে তোমাকে সাথে নিয়ে যেতে বলেছে খুব করে। কি বলো? কালকে তো আমার কলিগ আকাশেরও আংটি বদল, এখন দুইজনের অনুষ্ঠানে কিভাবে যেতে পারি? তাহলে তোমার কলিগের অনুষ্ঠানেই যেও, আমি ইসরাতকে না হয় কিছু একটা বলে ম্যানেজ করে নিব। আরে মন খারাপ করিও না তো, আমি তোমার সাথেই যাব। এবার খুশি তো নাকি? নিধি রাসেলকে জড়িয়ে ধরে বলে, আমি অনেক খুশি, তুমি আমার কথা রেখেছো।
এইভাবে ওরা অনেক কথা বলে, শপিং থেকে কিছু জিনিস কিনে আনে। পরদিন বিকালে আহানা, নিধি ও রাসেল বেরিয়ে পড়ে ইশরাতের বাসার উদ্দেশ্যে। এখানে বলে রাখা ভালো, ইশরাত এখন চট্টগ্রামে থাকে। ওরা ইশরাতের বাসায় চলে আসে। রাসেলের সামনের দিকে যেতে নিলেই ঠাস করে একটা ধাক্কা খায়। কি মনে করেছেন রাসেল পড়ে গেছে? আরে না, রাসেল তো একটা ছেলের সাথে ধাক্কা খেয়েছে, তাই পড়েই। আর সেই ছেলেটা আর কেউ না, সে হলো রাফি। রাসেল রাফিকে দেখেই তো অবাক, চোখের কোণে দুজনেরই পানি চলে আসে। দোস্ত, তুই এখানে কিভাবে? তোকে এত বছর পরে এইভাবে দেখতে পারবো ভাবতেই পারিনি। আমি মনে হয় আগে থেকেই ভেবে রেখেছি তোর সাথে এইভাবে দেখা হবে, তাই না? আমি কি জানতাম নাকি তোকে এখানে পাবো? তাহলে তো আরো আগেই চলে আসতাম। তুই মামা আগের মতোই আছিস, একটুও পরিবর্তন হস নাই। তা কেমন আছিস? ভালো আছি। তুই আর রাইসা ভাবি কেমন আছে রে? আমি অনেক ভালো আছি, আর রাইসাও অনেক ভালো আছে, আর রাইসাও এখানে আছে। কি বলিস, একসাথে দুইজন একই বাড়িতে? ব্যাপার কি মামা? মামা, আমরা তো বিয়ে করে ফেলেছি, আর তুই এই বাড়িতে এসেছিস কার বিয়ের অনুষ্ঠানে সেটা জানিস না? জানি তো, আমার হবু বউয়ের পরিচিত ইসরাতের বিয়েতে, কিন্তু তাকে এখনো আমি দেখিনি। কি বলিস, দেখিসনি? আর তুই যদি জানিস সে কে, তাহলে নিজেকে তুই সামলাতে পারবি? কেন পারবো না? আর কি এমন ব্যাপার, একটু খুলে বলতো। রাফি কিছু বলতে যাবে, তার আগেই ওখানে নিধি ও আহানা চলে আসে। তুমি এখানে? আর আমি সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি, তোমাকে আমার বান্ধবী দেখার জন্য পাগল হয়ে আছে। ও, বুঝতে পারছি। আর নিধি, এ হলো রাফি, আমার সেই ফ্রেন্ড যার কথা তোমাকে বলেছিলাম। তা ভাইয়া, আপনি কেমন আছেন? আর ভাবি কোথায়? আমি অনেক ভালো আছি ভাবি। আর আপনি কেমন আছেন? আপনি মনে হয় আপনার ভাবিকে দেখেছেন ইসরাতের সাথে। ও, তাহলে রাইসা ভাবি আপনাদের দুইজনকে অনেক মানিয়েছে। ওই চলো তো ভেতরে যাই। চলো যাই, আমাকে আবার চলে যেতে হবে একটা কাজে। রাসেল, তুই যাস না ভিতরে, কারণ নিজেকে ধরে রাখতে পারবি না। ভাইয়া, আমি কিন্তু কিছুতেই বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন তো। বুঝিয়ে বলো তো, আমি ভিতরে গেলে কি এমন ক্ষতি হবে শুনি। কারণ ইসরাত আর কেউ না, তুই যাকে নিজের থেকেও বেশি ভালোবাসতি, ইসরাত সেই মেয়ে। রাফির কথা শুনে রাসেল তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে, আর নিধি ও আহানা তো অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলিস? এই বেঈমান মেয়ের বিয়েতেই আল্লাহ আমাকে নিয়ে আসলো। আমি আগে জানলে কখনোই আসতাম না। আমি জানি তুমি কখনোই আসতে না, তাই তো তোমাকে না জানিয়েই আমি তোমাকে এনেছি। কেননা ইসরাত খুব করে বলেছিল যেন শেষবারের মতো তোমাকে দেখতে পায়। নিধি, তুমিও আমার সাথে এমন করলে? আমি তো সবসময় ভাবতাম তুমি আমার থেকে কিছুই লুকাবে না। ওনার কোনো দোষ নেই, কেননা আমি তাকে খুব করে বলেছিলাম আমি আসলেই অভাগী, যে তোমার মতো কাউকে পেয়েও হারিয়ে ফেলেছি। আপুকে কিছু বলো না। আপনার মতো মানুষের সাথে কথা বলতেও আমার ঘৃণা করে। আপনি একটা বেঈমান। আমি বেঈমান, কারণ আমি তোমার পথ চেয়ে দিনের পর দিন চোখের জল ফেলেছি, না ঘুমিয়ে চোখের জলে বালিশ ভিজিয়েছি। তাতে কি? ওই নিধি, চলো, আমি গেলাম। এখানে এক মুহূর্তের জন্য থাকতে চাই না। যাবে তো, কিন্তু আমার বরের সাথে দেখা করে যাও। সে বিমান বাহিনীতে চাকরি করে। সে তোমার মতন এতিম আর ছোট লোক না। দেখেছিস রাফি, আজও সেই এতিম ছেলেটাকে অপমান করতেছে। নিজের বর বিমান বাহিনীর অফিসার, তো কি হয়েছে? কি হয়েছে মানে? আমি এতদিন না বুঝে তোমার অপেক্ষায় বসেছিলাম, কিন্তু যখন বুঝলাম বিমান বাহিনীর অফিসারকে রেখে তোমার মতন এতিমের জন্য বসে থাকা বোকামি ছাড়া কিছুই না। ইসরাত, তুমি তাহলে আমার হবু স্বামীকে এইভাবে অপমান করার জন্য নিয়ে আসতে বলছো? আমি আগেই জানতাম এই এতিমটাই আপনার হবু স্বামী, তাই তো এভাবে নিয়ে আসতে বলি। ইশরাত কথাগুলো বলেই হো হো করে হাসতে থাকে। আরো কিছু বলতে যাবে, ঠিক তখনই ভেতর থেকে ইশরাতের বর চলে আসে। আরে স্যার, আপনি এখানে? কত করে বললাম আমার এখানে আসার জন্য, কিন্তু আপনি তো বারবার মানা করে দিয়েছিলেন।
রাসেলকে স্যার বলতে দেখে ওইখানে উপস্থিত রাসেলের পরিচিত জানা লোক বাদে সবাই অবাক। তোমার মাথা কি গেছে যে ওকে তুমি স্যার বলছো? ওর মতো ছোট লোক এতিমকে স্যার বলছো? ইশরাতের কথা শুনে আকাশ ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে ওঠে, কিন্তু আপনি তো বারবার মানা করে দিলেন। এই তুমি জানো কাকে কি বলছো? উনি আমার স্যার, বিমান বাহিনীর সিনিয়র অফিসার আর এই শহরের নামকরা ব্যবসায়ীর ছেলে। আকাশের মুখে এই কথা শুনতো ইশরাত মনে হলো আসমান থেকে পড়লো। কি বলবে ভেবে পাচ্ছে না। মনের কোণে হয়তো এখন একটু অনুশোচনার বোধ কাজ করছে। এত বড় মাপের মানুষকে নিজের কাছে পেয়েও হারিয়ে ফেললো। আপনার মাঝে সেই অবহেলা আর অহংকারটা আজও আছে, ভাবতেই অবাক লাগে। যাই হোক, আপনার বিবাহিত জীবন সুখের হোক। আমি কখনো ভাবতেই পারিনি আপনি দাওয়াত করে এনে আমার হবু স্বামীকে এইভাবে অপমান করবেন। আগে যদি বুঝতাম আপনার মনটা এত কুৎসিত তাহলে কখনোই আসতাম না। নিধির কথা শুনে ইশরাত কি আর বলবে, কিছুই বলার নেই। বলতে লজ্জা বলার সাহসটুকু পায় না। এদিকে আকাশ তো বলেই ওঠে, স্যার আমি আগে জানতাম না ইশরাত সেই কালনাগিনী যে কিনা আপনার মতো মানুষের জীবনটা ভেঙে তছনছ করে দিয়েছে। আমি আগে জানলে ওর মতো ছোট মনের মেয়েকে কখনোই বিয়ে করতাম না। আকাশ সাহেব, এইভাবে বলবেন না। আমার সাথে যা হয়েছে আমি সেসব নিধির ভালোবাসাই ভুলে গেছি। একটা রিকোয়েস্ট করব। সবাই রাসেলের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। কি রিকোয়েস্ট করবে সেটাই ভেবে। আপনার কথা রাখবো না এই সাহস আমার হয়নি স্যার। আমি আপনার কথা রাখবো, আপনি শুধু বলেই দেখেন। রাখবেন? আপনার ওকে বিয়ে করে সুখে সংসার সাজান, হয়তো আপনার ভালোবাসা পেয়ে নিজেকে শুধরে নিতে পারবে। দেখেছিস যেই মানুষটার সাথে এত কিছু করেছিস, আজ সেই তোর জন্য আমার কাছে রিকোয়েস্ট করছে। তার মুখে কোনো কথা নেই। সে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে। রাসেল কথাগুলো বলে সেখান থেকে আহানা ও নিধিকে নিয়ে রাফি ও রাইসাকে বলে বাড়িতে চলে আসে। সরি, আমি ভাবতে পারিনি আমার জন্য তোমাকে এতটা অপমানিত হতে হবে। আর ইশরাতের মন যে এমন সেটা কখনোই কল্পনাও করিনি। আরে সরি বলার কি আছে? আর এখানে তোমার কোনো দোষ নেই, সবটা আমার কপালেই লেখা ছিল। আর ধন্যবাদ তোমাকে। রাসেল এই অবস্থায় ধন্যবাদ কথাটা শুনে নিধি অনেকটাই অবাক হয়ে যায়। ধন্যবাদ কেন দিচ্ছ শুনি? এইভাবে কথা বলতে বলতে ওরা বাসায় চলে আসে। কিছুদিন পর রাসেল ও নিধির বিয়ে হয়ে যায়। চলতে থাকে শ্বশুর শাশুড়ির মিষ্টি। বৌমা, তোমাকে কাজ করতে হবে না, তুমি বরং রাসেলের পাশে বসো, কাজের লোক তো খাবার দিচ্ছেই। না মা, আমার ওদের সাথে একটু কাজ করতে ভালোই লাগে। এতে তো ওদের একটু কষ্ট কম হচ্ছে। এমনিতেই তো খুব একটা কাজ করার সময় পায় না। আমার বৌমার কাছ থেকে কিছু শেখো, বুঝলে রাসেলের মা? ও, তার মানে তুমি বলতে চাইছো আমি কোনো কাজ করি না? কি আর কাজ করো, এই একটা কাজই তো পারো, শুধু নির্দোষ মানুষকে শাস্তি দিয়ে অপরাধীকে খালাস করতেই। চলতে থাকে শ্বশুর শাশুড়ির মিষ্টি ঝগড়া আর সিনেমা দেখার মতো উপভোগ করতে থাকে তিনজন, মানে রাসেল, নিধি ও আহানা। কিছু সময় পরে ঝগড়া শেষ হলে রাসেল ও নিধি রুমে চলে আসে। ওই আব্বু আম্মু তো সেই ঝগড়া করতে পারে। তুমি আমাকে ওইখানে না নিয়ে গেলে আমার জানের জিগার বন্ধুর সাথে দেখা হতো না। আর ইশরাতের কথায় আমি কিছুই মনে করিনি, কেননা এইগুলো আগে অনেক শুনেছি, তাই সহ্য হয়ে গেছে। হা হা হা, কেন পারবে না বলো? আব্বুর তো অফিসে কোনো কাজ নেই, আর আম্মুর অনেক কাজ করতে হয় আদালতে। এইদিকে আব্বু অফিসে ভাবে কিভাবে আম্মুর সাথে ঝগড়া করবে, বাড়ি এসে সেটাই করে। ও, তাহলে তো শ্বশুর আব্বার কাছ থেকে আমাকে নিখুঁতভাবে ট্রেনিং নিতে হবে। কেন? তোমার সাথে এইভাবে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে। দুষ্টু, তারাও ঝগড়া করা শেখাচ্ছি। এইভাবে ওদের মাঝে দুষ্টু মিষ্টি ঝগড়া চলতেই থাকে। তাই বলে ভালোবাসা কখনো কমতি হয় না। বাড়ির সবাই নিধিকে খুবই ভালোবাসে। আর রাসেল তো নিধিকে ছাড়া পৃথিবীকে অন্ধকার মনে করে। এইভাবে চলতে থাকে ওদের সুখের সংসার।
আপনারা কাউকে ভালোবাসলে তাকে মন থেকে ভালোবাসবেন। টাইম পাস করার জন্য অনেক কিছুই আছে, সেগুলো করে সময় কাটাবেন। তবুও পবিত্র ভালোবাসাকে নিয়ে টাইম পাস করবেন না। হয়তো ছোট্ট একটা ব্রেকআপ শব্দে একজনের মনে আনন্দের বন্যা বয়ে যায়, কিন্তু কখনো ভেবে দেখেছেন যার সাথে ব্রেকআপ করলেন তার মনের অবস্থা কেমন হয়? বেঁচে তো থাকে কিন্তু চিন্তার লাশ হয়ে। বাড়তি কথা বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে। আর আমার এই গল্পে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।